আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স সকলকে ধন্যবাদ। আজকে বিশেষ করে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আসছি যেটা আসলে আমাদের সমাজে অনেকে আক্রান্ত হয়ে গেছে যেই রোগে, সেটা হলো আপনার পাইলস বা অশ্ব যেটাকে বলা হয়। তো এই পাইলস এবং অশ্ব থেকে আপনি কিভাবে বিশেষ করে অপারেশন ছাড়াই স্থায়ীভাবে সমাধান পেতে পারেন সেটার বিস্তারিত আলোচনা আজকে আমরা করব। বিশেষ করে আপনি কি পায়খানার সময় ব্যথা অনুভব করেন বা আপনার রক্ত পড়ে বা বসতে কষ্ট হয়, তাহলে আমাদের এই ভিডিওটি আজকে আপনাদের জন্য। আজ আমি আপনাদেরকে এমন কিছু কথা বা এমন কিছু থিওরি, এমন কিছু ঔষধ বলে দেব যেটা অপারেশন ছাড়াই পাইলস একেবারে ভিতর থেকে আপনার সারানো যায়। সম্পূর্ণ সব প্রতিক্রিয়াহীন একটা মেডিসিন, যে চিকিৎসা আপনাদেরকে আজকে উপহার দিতে যাচ্ছি। তো বিশেষ করে আসেন আজকে আমরা আগে জানি যে পাইলস বা অশ্ব আসলে কি। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি পাইলস বা অশ্ব রোগে আক্রান্ত হয়েছেন? আপনি সেটা বুঝতে হলে আগে আপনাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। আপনি আগে বুঝতে পারবেন যে পাইলস বা অশ্ব বা আসলে এটা কেমন, কি বৃত্তান্ত। এখন আমাদেরকে বুঝতে হবে পাইলস বা অশ্ব আসলে কি। যখন আমাদের রেকটাম বা পায়ুপথের রক্তনালী ফুলে যায়, অর্থাৎ পায়ুপথে আমাদের শিরা আছে যেটাকে আমরা রেকটাম বলি বা পায়ুপথ, এইটা কিন্তু ফুলে গিয়ে বিভিন্ন কারণে ফুলতে পারে। কৃমির সমস্যা, অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য, এবং অনেক দিন আপনি কোদ দিয়ে বাথরুম করার কারণে, হ্যাঁ, দেখা যায় যে এই সমস্ত কারণে কিন্তু আপনার এই রেকটাম বা পায়ুপথটা ফুলে যেতে পারে। তখন সেখানে ঘাট বা স্ফীতি তৈরি হয়, এটা পাইলস বা অশ্ব। যখন দেখবেন যে আপনার আসলে এই ধরনের একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে যে আপনার রেকটাম বা পায়ুপথে রক্তনালী ফুলে গেছে, ব্লাড আসে, লাল রক্ত, হ্যাঁ, এই ধরনের লাল টক টক রক্ত বের হয়, জ্বালা যন্ত্রণা করে, তখন আপনি বুঝতে পারবেন আপনার যে পায়ুপথে বিশেষ করে অশ্ব বা গেজ হয়েছে। এখন আসেন এর প্রধান কারণগুলো কি। এই যে অশ্ব বা গ্যাস, এর প্রধান কিছু কারণ আছে, কিন্তু যে প্রধান কারণগুলোর কারণে কিন্তু আপনার এই রোগটা কোনো কিছু না ঘটলে কোনো কিছু কিন্তু রটে না। তো আপনার যে কোনো বিষয়ের কারণে বা যে কোনো প্রবলেমের কারণে কিন্তু এটা ঘটেছে। এর মেন যে কারণগুলো সেইটা আমরা এখন আপনাদের সামনে আলোকপাত করব। 1 নম্বর হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য। অনেক দিন যখন আপনার কোষ্ঠকাঠিন্য লেগে থাকবে, ঠিকমতো পায়খানা হবে না, পায়খানার সময় লাগবে, আপনার অনেক কোদ দিতে হবে, বসে থাকতে হবে, বাথরুম মোট বের হতে চাইবে না, বা 3 দিন 4 দিন পরে বাথরুম হবে, এই যে তখন কিন্তু আপনার এই বিশেষ করে এই কোষ্ঠকাঠিন্যর কারণে পাইলস বা অশ্ব সহজে এসে যাবে। 2 নম্বর হচ্ছে ঝাল বা মশলাযুক্ত খাবার। যারা অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার খান, তাদের জন্য কিন্তু পাইলস বা অশ্ব আসতেছে। এরপরে দীর্ঘ সময় বসে কাজ করা। যারা দীর্ঘ সময় এক স্থানে, এক জায়গায়, একই চেয়ারে, একই অফিসে বসে বসে কাজ করে, তাদের কিন্তু এই পাইলস সহজ হতে পারে। এরপরে লিভার দুর্বলতা, লিভারের প্রবলেম। দেখা যায় যে আপনার বাথরুমটা ক্লিয়ার হয় না, আপনার লিভারের প্রবলেম, ডাইজেস্টটা ভালো হয় না, তাহলে কিন্তু আপনার সহজে কী হবে, এই আপনার পাইলস এসে যাবে। শরীরে টক্সিন জমা। টক্সিন বলতে জীবাণু, জীবাণু সংক্রমণ। এই যে অনেক ধরনের জীবাণু আসতে পারে, অ্যালার্জি বা আরও যত জীবাণু আছে, এর কারণে কিন্তু আপনার পাইলসটা হতে পারে। এখন আসেন আমরা বিশেষ করে আপনাদেরকে জানাবো যে অপারেশন ছাড়া কিভাবে এটা সারানো যায়। হোমিওপ্যাথিতে এমনভাবে কাজ করে যাতে ভিতরের প্রধা, রক্ত সঞ্চালন ও ঘাটের ফোলাভাব ধীরে ধীরে কিন্তু কমে যায়। এর মূল কারণ কোষ্ঠকাঠিন্য দূর করা। আপনাকে প্রধানত কোষ্ঠকাঠিন্যটা দূর করতে হবে। আপনি যদি স্থায়ীভাবে যে আমি এই অশ্ব বা পাইলস থেকে মুক্তি পেতে চাই, তাহলে আপনার প্রধান টার্গেট করতে হবে যে আমার কোনো অবস্থায় কোষ্ঠকাঠিন্য থাকবে না, কোষ্ঠকাঠিন্য হবে না। এখন আপনাকে কোষ্ঠকাঠিন্য কী কী করলে আপনার কোষ্ঠকাঠিন্য হয়, কোন খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হয়, পানি কম খেলে বা কী করলে, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। বিশেষ করে দেখা যায় যে যারা পানি কম খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে। পানি খেতে হবে, হিউজ পরিমাণ আপনাকে পানি খেতে হবে। এরপরে
আপনি কোষ্ঠকাঠিন্য বেশি হলে আপনি কলা খেতে পারেন, খাবার পর একটা করে কলা খেতে পারেন। এরপরে আপনি বিশেষ করে যেই খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হয়, ভাজা পোড়া বা এই খাবারগুলো বর্জন করতে পারেন, এবং যেগুলো আপনার খেলে কোষ্ঠকাঠিন্য কমে, বিশেষ করে এই ধরনের কাজকামগুলো বা এই ধরনের খাবারগুলো আপনাকে বেছে নিতে হবে। এবং আরও একটা কথা বলি, যে আপনি কোষ্ঠকাঠিন্য সহজে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারেন। সেটা হলো, আপনি সকালে পানি খেয়ে হাঁটতে পারেন। পানি খেয়ে যখন হাঁটবেন অনেক পথ, তখন দেখবেন যে আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্যটা কমে আসবে। আর কোষ্ঠকাঠিন্য কমলেই আপনার কিন্তু পাইলসটা কী হবে, কমতে থাকবে। তো বিশেষ করে যখন যাদের পাইলস হয়ে গেছে, বা যারা পাইলস বা অশ্ব রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে কোনো ডেভেলপ হচ্ছে না, বিভিন্ন কায়দা আপনারা ভুগতেছেন, আমি বিশেষ করে তাদের জন্য এবার কিছু মেডিসিন নিয়ে আসছি। যেই মেডিসিনগুলো আপনি প্রয়োগ করলে, এই মেডিসিনগুলো আপনি বিশেষ করে জার্মানি এবং বিদেশি ওষুধগুলো আপনাকে কিনতে হবে, এবং ভালো একটা বিশ্বাস্ত জায়গা থেকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে একটু সতর্কতার সাথে, এবং অ্যাকুরেট মেডিসিন আপনাকে কিন্তু কিনতে হবে। আপনারা চাইলে, আমাদের এখানে হিউজ পরিমাণ বিদেশি মেডিসিন আছে, আপনারা চাইলে জার্মানি, ইন্ডিয়ান বা পাকিস্তানি এই ধরনের মেডিসিন আমাদের কাছ থেকে নিতে পারেন। ইনশাল্লাহ অর্ডার দিলে আমাদের নাম্বার থাকবে, আপনারা যে কোনো প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে, যেখান থেকে বলেন না কেন, আপনাদের বিশেষ করে মেডিসিন আমরা কুরিয়ার সার্ভিসে, বিশেষ করে দেশে আর বাইরে হলে আপনার দায়িত্বে নিয়ে যেতে হবে, আপনাকে ইনশাল্লাহ পৌঁছে দেব। এখন আসেন, বিশেষ করে আপনি কি ওষুধ খেতে পারেন। দেখেন, অনেকের, সবার কিন্তু এই যে পাইলস বা অশ্ব হয়, এটা কিন্তু সবার সমান তালে সব মানুষের সিমটমটা সমান হয় না। কারোর দেখা যায় যে জ্বালাপোড়া করে, কারোর বাথরুম ঘন ঘন হয়, কারোর বাথরুম কোষ্ঠকাঠিন্য হয়, তার মানে ভ্যারাইটিস প্রবলেম, কারোর চুলকায়, কারোর লাল তাজা রক্ত পড়ে। এখন আপনার যদি বিশেষ করে আপনার লক্ষণের সাথে মিলে যায়, যেমন ব্যথা, জ্বালা ও বসলে কষ্ট হলে দারুণ কাজ করে। ব্যথা, জ্বালা, বসলে কষ্ট হয়, বসতেই পারেন না, জ্বালা করে, তাহলে আপনাকে অ্যাসকিউলাস হিপ খেতে হবে। এটা আপনি 30-200 পাওয়ার খেতে পারেন। তো অ্যাসকিউলাস হিপ এটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে বিদেশি জার্মানি ওষুধ ক্রয় করার জন্য। এরপরে 2 নম্বর আছে হ্যামামিলাস মাদার, যাদের লাল তাজা টকটক রক্ত বের হয়, দেখা যায় যে দেখলে ভয় হয়, মনে হয় যে বিশেষ করে কোনো পশু জবাই করার পরে যেমন লাল রক্ত বের হয়, এই ধরনের যদি লাল টকটক রক্ত বের হয়, তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই হ্যামামিলাস মাদার এটা আপনি বিশেষ করে দিনে 4-5 বার খেতে পারেন, 5 থেকে 7 ফোঁটা করে, দিনে 2 বারও খেতে পারেন, সমস্যা নেই। এরপরে আসেন, যাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাস বেশি, তারা কি খাবেন। অনেকের আছে অনেক বেশি গ্যাস, অনেক কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য আছে বিশেষ করে নাক্স বোম 30, এইটা খেতে পারেন। এটা রাতে ঘুমের আগে 2 ফোঁটা, সকালেও খেতে পারেন 2 ফোঁটা, সমস্যা নাই। এরপরে আরও একটা বায়োকেমিক আপনার বিশেষ করে কম্বাইন মেডিসিন আছে, এর সাথে আপনার এই বায়োকেমিক কম্বাইন মেডিসিনটাও খেতে হবে। আর আরেকটা ওষুধের লক্ষণ বলি, যাদের মলত্যাগের পর জ্বালা করে, পোড়ানোর মতো জ্বালা করে ও ঘাট বাইরে বের হলে আপনার, বা বিশেষ করে গ্যাসটা বাইরে বের হলে আপনারা অ্যালো খেতে পারেন। অথবা যাদের ভোরবেলা উঠলে বাথরুম চাপে আর দাঁড়াতে পারেন না, তারা অ্যালো খেতে পারেন 30, অ্যালো সক্রেটিনা 30। এটা আপনার হচ্ছে, আপনি সকালে বিশেষ করে 2 ফোঁটা খালেন বা 5 ফোঁটা খেলেন, আর বিকালে বা সন্ধ্যার সময় আবার 5 ফোঁটা খেতে পারবেন। খাবার আধা ঘন্টা আগে খেতে হবে। এবার আসেন, আপনাকে বিশেষ করে অশ্বরোগ থেকে মুক্তির ঘরোয়া যে বিশেষ করে চিকিৎসা, ঘরোয়া পদ্ধতি, আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই অশ্বরোগ থেকে নির্মূল বা মুক্তি পেতে পারেন, কি কি কাজগুলো আপনাকে ফলো করতে হবে, কি কি প্র্যাকটিসগুলো বা কি কি অভ্যাসগুলো আপনার ভিতরে আনতে হবে, বা কোন পদ্ধতিতে চললে আপনার এই বডিটাকে চালালে বিশেষ করে আপনার এই কোষ্ঠকাঠিন্য বা আপনার এই পাইলস নিয়ন্ত্রণে থাকবে। 1 নম্বর হচ্ছে, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে ভাই। পানির বিকল্প অন্য কিছু নয়, পানি খেতে হবে আপনাকে প্রচুর পরিমাণে, এবং সেটা ভালো পানি। সেই পানিটা আপনাকে দিনে প্রচুর পরিমাণে, অন্তত 7-8 লিটার পানি খেতে হবে।
পানি খেলে আপনার এই পানির সাথে প্রস্রাবের সাথে আপনার অনেকাংশ জীবাণু কিন্তু বের হয়ে যাবে। এরপরে 2 নম্বর হচ্ছে আপনাকে শাক সবজি খেতে হবে। শাক সবজি যে কোনো সবজি, তাই এখানে আপনি বিশেষ করে অ্যালার্জিযুক্ত যে শাকগুলো আছে যেমন পুঁই শাক, এরপরে আছে আপনার বিশেষ করে অনেকের দেখা যায় যে আপনার এই কি বলা যায় সবজি উস্তে খেলে, বেগুন খেলে অনেকের কিন্তু অ্যালার্জি বাড়ে। তো এই শাক বিশেষ করে পুঁই শাক বা এই ধরনের কুমড়া শাক অনেকের খেলে কিন্তু অ্যালার্জি হয়। তো বিশেষ করে অ্যালার্জিযুক্ত যে খাবার বা শাকগুলো এগুলো এড়িয়ে চলে আপনার অন্য অন্য যে শাক সবজি, বিশেষ করে শাক বলতে শুধু শাক নয়, এখানে আপনার সবজি প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে সবজি খেতে হবে এবং শাক খেতে হবে। 3 নম্বর আসেন ডাবের পানি খেতে হবে। ডাবের পানি আপনি যেহেতু ডাবের পানিটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, শরীরটা ঠান্ডা রাখে, পেটটাকে আপনার ঠান্ডা রাখে, এই জন্য ডাবের পানি। এরপরে ডাবের পানিটা আপনার দুর্বলতার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে বর্তমান বাজারে ডাবের যে দাম সে অনুযায়ী আপনার ডাব খাওয়ার আমাদের আয়ত্তের বাইরে, তারপরও চেষ্টা করতে হবে ডাবের পানি খাওয়ার জন্য। এরপরে আসেন ফল খাবেন। বিশেষ করে কোন ধরনের ফলগুলো খাবেন আপনি, বিশেষ করে যেই ধরনের ফলগুলোর ভিতরে ভিটামিন সি থাকবে বেশি, যেমন আপনার কি বলা যায় আমলকি, এরপরে আপনার হচ্ছে হত্তকি বয়রা, এরপরে আপনার হচ্ছে ওই যে লেবু, এই ধরনের যে ফলগুলো আছে, আপেল খেতে পারেন সমস্যা নাই, এই ধরনের ফলগুলো। আর এখানে আরও একটা ফল বলে বেদানা। যখন আপনার অতিরিক্ত ব্লিডিং হবে, অতিরিক্ত ব্লাড আসবে, তখন কিন্তু আপনি বেদানাটা ফলো করতে পারেন, বেদানা খেতে পারেন। এরপরে আপনাকে 3 নম্বর হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় বা লাল মরিচ, চা, কফি বন্ধ করতে হবে ভাই। আপনাকে যদি অশ্বরোগ থেকে নির্মূলভাবে বা অশ্বরোগ থেকে চিরতরে অশ্বকেও নির্মূল করতে চান, পাইলসকে নির্মূল করতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত মশলা বা লাল মরিচ, চা, কফি এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমরা সময় পেলে চায়ের স্টলে বসে যাই, সিগারেট টানি, এরপরে আপনার দেখা যায় যে এই যে চা খাই। বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো যারা ধূমপান করেন তাদের কিন্তু ওষুধে বেশি কাজ করতে চায় না, কম কাজ করে। এই জন্য আপনাকে কিন্তু এই ধূমপানটাও এড়ানোর জন্য আমি বলবো যে ধূমপান যদি করেন তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে ওই বিশেষ করে ক্যান্সারের এনজাইমগুলো বেশি তৈরি হয়ে যায়। এই জন্য ধূমপান থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাহলে এরপরে কি আপনার বিশেষ করে কয়টা জিনিস, 4টা বললাম, আরেকটা বলি। সকালে 10 মিনিট হাঁটা, কমপক্ষে সকালে 10 মিনিট বা 20 মিনিট আপনার হাঁটা অভ্যাস করতে হবে, যে হাঁটতে হবে। হাঁটলে তাহলে কী হবে আপনার এই বিশেষ করে ডাইজেস্টটা ভালো হবে। এরপর রাতে ঘুমানোর আগে 1 চা চামচ অলিভ অয়েল খেতে পারেন, যাদের অলিভ অয়েল কেনা সম্ভব। এই অলিভ অয়েল কিনে আপনি রাতে খাবারের এই বিশেষ করে রাত্রে শোয়ার আগে 1 চা চামচ অলিভ অয়েল খেয়ে নিতে পারেন। অলিভ অয়েল খেলে আপনার কিন্তু বিশেষ করে ডাইজেস্টটা ভালো হবে এবং অশ্ব রোগের জন্য আপনার খুবই কার্যকর। এই যে কয়েকটা বিষয় বললাম, যে 5 থেকে 6টা বিষয় যেগুলো আপনি ফলো করলে দেখা যায় যে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনার অনেকটাই এই অশ্ব বা পাইলস বলেন, গেজ বলেন, এর থেকে কিন্তু আপনি অনেকটাই নির্মূল, অনেকটাই কিন্তু আপনার উপশম পেয়ে যাবেন। এই ঘরোয়া পদ্ধতিটা, এই টিপসটা ফলো করেন, দেখবেন যে অনেকটা কমে গেছে। এরপরে আপনি সাথে সাথে এই ওষুধগুলো ইনশাল্লাহ কিনে খান, আপনি দেখবেন যে আপনার অবশ্যই কার্যকর হবে এবং সেরে যাবে। তবে এখানে একটা কথা বলি, যেহেতু আমরা আসলে ওষুধ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা অত্যন্ত নগণ্য, সেহেতু আপনি চেষ্টা করবেন যে আপনার এলাকায় হোক, যেখানে হোক, প্রথমত একজন ভালো হোমিও গবেষক, ভালো হোমিও বুঝে এমন একজন ডাক্তার দেখিয়ে আপনি মেডিসিন সেবন করলে সবচেয়ে কিন্তু আপনার জন্য নিরাপদ এবং সেটাই ভালো হবে। যেহেতু আপনি এই সম্পর্কে ধারণা কম, সেহেতু কিন্তু আপনি শুধু ওইভাবে ওষুধ সেবন করলে আপনার হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, সমস্যা হতে পারে। এর জন্য আপনি অবশ্যই বিশেষ করে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন। আমরা ইনশাল্লাহ বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু রুগী দেখে থাকি। সিরিয়ালের জন্য আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কমেন্টস করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর হচ্ছে আপনারা আরেকটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই। এই যে আপনাদের এতক্ষণ ধরে আমি অনেক পরামর্শ দিলাম, আপনারই ভালোর জন্য সময় দিলাম, এই জন্য অন্তত কমপক্ষে আমাদের ভিডিওটা বা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।
আর আসেন পরিশেষে যে কথাগুলো আমি বিশেষ করে আপনার বলতে চাই সেটা হলো এই যে প্রথম থেকে পাইলসের জন্য যে কথাগুলো বললাম, আপনি যদি এই কাজগুলো ফলো করেন বা এই থিওরিগুলো ফলো করেন, এই ওষুধগুলো সেবন করেন, এই ঘরোয়া পদ্ধতি আপনি যদি বিশেষ করে ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে আপনার ব্লাড ভাঙা কমে গেছে, গ্যাসটাও শুকিয়ে যাচ্ছে, আপনার মাজা ব্যথা কমে যাচ্ছে, আপনি স্বাভাবিক জীবনযাপনে কিন্তু ফিরে যাচ্ছেন। আমিও চাই যে আপনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যান, আপনি সুস্থ হন, আপনি ভালো হয়ে যান। নইলে আপনার কিন্তু অবহেলা করলে আপনার দেখা যায় যে একসময় এই পাইপথে বা আপনার এখানে রেকটামে বা আপনার এই যে অশ্ব রোগের কারণে কিন্তু আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এজন্য আসেন আমরা সচেতন হই, আমরা সচেতন হয়ে আমরা রোগকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করি এবং আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।